ভিউজ বাংলাদেশের ইভিনিং ভিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের ইভিনিং ভিউজের আয়োজনেই থাকে দিনটির সবচেয়ে আলোচিত ঘটনা অথবা আলোচিত সংবাদ নিয়ে পর্যালোচনা। আজকে আমাদের এই দিনের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের যে ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেটা ড্র অনুষ্ঠিত হয়েছে এবং এই আলোচিত ঘটনা নিয়ে আমরা আলাপ করব ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা ভাইয়ের সাথে। এবং হীরা ভাইয়ের আপনার সাথে আসলে আলাপ করতেই চাচ্ছি একটা কারণে, যে আমরা জানি যে আপনি খেলাধুলার প্রতি খুবই আগ্রহী, খেলার নিউজ করিও সব সময়। হ্যাঁ, নিউজ করেন, খেলা দেখেন, পছন্দ করেন। তো সেই জায়গা থেকে আসলে কথা বলতে চাচ্ছি যে আজকে যে ড্রটা অনুষ্ঠিত হলো ফিফা ওয়ার্ল্ড কাপের, এটা তো খুবই গ্র্যান্ড একটা সেলিব্রেশনের মাধ্যমে হয়েছে। তো এই বিষয়টা নিয়ে একটা। হ্যাঁ, ধন্যবাদ আপা। এই ধরনের ফিফা ওয়ার্ল্ড কাপে এর ধরনের ড্র এর আগে এত জাঁকজমকপূর্ণ আয়োজনটা কখনো হয়নি। এবারে প্রথম হয়েছে ড্র অনুষ্ঠানটা। এর আগে ফিফা ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয় আমরা দেখেছি যে ওপেনিং সেরিমনি বা শেষের দিন এ ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। তো এবার হচ্ছে একটু ব্যতিক্রম, এবার সব দিক থেকেই ব্যতিক্রম, যে কারণ হচ্ছে এবার সর্বাধিক, ইতিহাসে সর্বাধিক 48টা দল এখানে অংশগ্রহণ করছে। তারপরে 3টি দেশে হচ্ছে, এর আগে কখনোই সর্বোচ্চ 2টি দেশে হয়েছে একসঙ্গে যৌথ আয়োজনে। এবারে সর্বোচ্চ 3টি দেশে হচ্ছে, কানাডা, যুক্তরাষ্ট্র আর মেক্সিকোতে। তো ড্রটাও ওরকমই হয়েছে, প্রত্যাশিতই ছিল আমাদের যে ওরকম হবে। তো ওইভাবে আমেরিকার প্রেসিডেন্ট, তারপরে কানাডার প্রধানমন্ত্রী, মেক্সিকোর প্রেসিডেন্ট, এরা সবাই ছিলেন, সেলিব্রিটিরা ছিলেন। তো আরেকটা যে খবর, সেটা হয়তো ওয়ার্ল্ড কাপের একটু বাইরে, কিন্তু এইরকমই, যেটা হচ্ছে যে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি আসলে ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন। তো সেইটা সাথে এই যে এইবার ওয়ার্ল্ড কাপ যে 3টা এই দেশে হচ্ছে, তারা তো আসলে যুক্তরাষ্ট্র এবং কানাডা এবং মেক্সিকোতেই হচ্ছে, মানে ওই রিজনেই হচ্ছে। তো এটার কোনো সিগনিফিকেন্স আছে কিনা মনে করেন? আসলে বিষয়টা হচ্ছে, আসলে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ফিফা প্রেসিডেন্টের পার্সোনালি খুব ভালো সম্পর্ক। তো ওখান থেকে উনি আগেও একবার বলেছেন যে গাজা যুদ্ধ থামানোর জন্য আসলে তাকে নোবেল প্রাইজটা দেওয়া উচিত, নোবেল শান্তি পুরস্কারটা দেওয়া উচিত। তো ওইটা হয়তো তার হাতে ছিল না, এটা যেহেতু তার হাতেই আছে, তো তার দেশে ওখানে আমেরিকাতে হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। হ্যাঁ, সেইভাবে একটা উনি শান্তি পুরস্কার পেলেন। হ্যাঁ, সেটা একটা। এখন আমরা চলে যাব বিশ্বকাপে, আসলে যে আয়োজন কিভাবে হবে, কি হচ্ছে, আসলে ড্র মানে তো আসলে কে কোন গ্রুপে যাচ্ছে, কার অপোনেন্ট কে, এই বিষয়গুলোতে আসলে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে মানে আপনি কি মনে করছেন যে এই যে প্রতিবারই আমরা যেটা দেখে থাকি যে বিশ্বকাপে আসলে আমরা ওই গ্রুপিংগুলো যখন হয় তখন দেখা যায় যে খুব শক্তিশালী থাকে, প্রতিপক্ষ থাকে, কেউ কেউ খুব দুর্বল প্রতিপক্ষ থাকে। হ্যাঁ, এটা আসলে খেলার যে নৈপুণ্য বা দক্ষতা, সেটা হচ্ছে গ্রুপিংটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে, যে কে আসলে কিভাবে মানে বিজয়ী হবেন বা পরবর্তী যে ধাপগুলো, সেই ধাপগুলোতে কারা উঠে আসবেন। তো সেই জায়গা থেকে এইবারকার ড্রয়ে আপনার কি মনে হচ্ছে যে আসলে কারা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উঠে আসবেন এবং কারা আসলে একটু অপেক্ষাকৃত দুর্বল হিসেবে থাকবে? মানে এই বিষয়টা হচ্ছে যে ড্র অনুষ্ঠানটা একটু আলাদাভাবে হয়েছে, যে মহাদেশীয় বা আন্তঃমহাদেশীয় বিভিন্ন সেক্টরগুলোকে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে এখানে। হ্যাঁ, তো ওইভাবে যেমন ইউরোপের 4টা দল একসঙ্গে এক গ্রুপে পড়বে না। হ্যাঁ, এটা ভাগ করে নেওয়া হয়েছে। যখন এটা পড়েছে তখন এটাকে আলাদা গ্রুপে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কালকে ড্র অনুষ্ঠানটা। তো ওইভাবে করে যেটা পড়েছে, ধরেন আর্জেন্টিনার গ্রুপ, বেলজিয়ামের গ্রুপে, তো ওখানে ওই পটের শেষ হয়ে গেছে, যে এখানে আর নতুন কোনো দল, ওখানে আর ইউরোপের দল দেওয়ার ক্ষমতা নেই। তো তখন তারা ওইটা অন্য গ্রুপে দিয়ে দিয়েছে, মানে ঠিক পার্শ্ববর্তী গ্রুপে। এটা হচ্ছে নিয়ম, পার্শ্ববর্তী গ্রুপেও যদি হয়ে যায় ফিল আপ, তখন তারপরেটা দিবে। তো এভাবে করে দল সিলেকশন করা হয় এখানে, যে অনেকটা মানে ড্র হলেও অনেকটা সিলেকশন করা থাকে যে আসলে কোন ধরনের যাবে ড্র। এটা আমি বলবো যে এটা আসলে ড্র হয় 60%, 40% আসলে রেডি করা থাকে, ডিসিশন নেওয়া থাকে যে কে কোন গ্রুপে খেলছে। আর ধরেন পট 1, পট 2, পট 3, পট 4, 4টা পট থাকে। তো পট 1-এ যারা থাকে, তো
শক্তিশালী সবচেয়ে ফিফা র্যাঙ্কিং এ যারা আগানো এরকম 9টা দেশকে দেওয়া হয়েছে। আর যেহেতু এখানে 3টা আয়োজক দেশ, তাদেরকেও পট 1-এ রাখা হয়েছে যাতে ওই শক্তিশালী 9টা দেশের সঙ্গে একেবারে শুরুতেই তাদের যেন খেলা না পড়ে, একটু অ্যাডভান্টেজ দেওয়ার জন্য এভাবে হয়। আর সিস্টেমটা হচ্ছে এরপরে আপনার গ্রুপ জয়ী 12টা গ্রুপ হয়েছে, 12টা গ্রুপ জয়ী 12 জন, রানার আপ 12 জন, 24 জন, আর আরও আসবে বাকি যে থাকে 32টা দল যেহেতু নিবে, তার বাকি যে 8টা দল থাকে এরা হচ্ছে যে সেরা তৃতীয় যে হবে 12টা দলের, ওই তৃতীয় থেকে 32টা নিয়ে 32টা দল যাবে সেকেন্ড রাউন্ডে। এবারই প্রথম হবে থার্ড রাউন্ড, এটা ইতিহাসে কখনো ঘটে নাই। এবারই প্রথম থার্ড রাউন্ডে খেলা হচ্ছে। এবার দ্বিতীয় রাউন্ড থেকে আগে যেত সরাসরি কোয়ার্টার ফাইনাল, রাউন্ড হবে। 32টা দল থেকে নকআউট পর্বে 16টা দল আসবে, 16টা দল আসবে, তারপর কোয়ার্টার ফাইনালে চলে যাবে, তারপর সেমিফাইনাল ফাইনাল হবে। জি জি, ধাপগুলো জানলাম, কিন্তু এবার কারা ফেভারিট বলে মনে করছেন? যে 9টা শক্তিশালী দল তাদের ব্যাপারে একটু, বা কারা ফেভারিট? আগে আমি আসলে গ্রুপগুলোর কথা একটু বলতে চাই আর হ্যাঁ, অবশ্যই। গ্রুপের আসলে ডেথ গ্রুপ আসলে সবসময় হয় কি, যেহেতু দল কম থাকে, জি জি, যে কারণে হচ্ছে যে আপনার এর আগে সাধারণত 8টা গ্রুপ ছিল, তো একটা বা 2টা ডেথ গ্রুপ হয়ে যেত। এবার দেখা যাচ্ছে একাধিক, মানে 2টা 3টা 4টা এরকম ডেথ গ্রুপ হয়ে গেছে, সেমি ডেথ গ্রুপ হয়েছে। তো আমরা সবার আগে এটা বলবো যে আসলে ডেথ গ্রুপে আমরা এফ, আই এবং হচ্ছে আপনার এল, এই 3টা গ্রুপ হচ্ছে আমরা ডেথ গ্রুপ, মানে আমার বিবেচনায় এই 3টা। আর সেমি ডেথ গ্রুপ হচ্ছে সি আর হচ্ছে ই। এখন আমরা বলি যে এরা কারা আসলে। যেমন সেমি ডেথ গ্রুপে আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা দেশ, বাংলাদেশের ফুটবলের যে ব্রাজিল, তারা আসলে সেমি ডেথ গ্রুপ বলবো, কারণ হচ্ছে এখানে তাদের সঙ্গে আছে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতির খেলা সম্পর্কে আমরা খুব বেশি একটা জানি না, তবে মরক্কো হচ্ছে এটা আফ্রিকার সুপার পাওয়ার বলা হয় তাদেরকে, এবং তারা সাম্প্রতিক সময়ে খুবই ভালো খেলছে। গত বিশ্বকাপেও তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। তো আর স্কটল্যান্ড হচ্ছে এবার ইউরোপের একটা টিম, এবং তারা তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসছে, খুবই শক্তিশালী 3টা দেশ। তো ব্রাজিলও আগের যেই ছন্দ, আগের যেই ধারা, ওইটা এখন কিছুটা কমেছে, যে কারণে এই গ্রুপটা খুবই জমজমাট একটা খেলা হবে আমরা ধারণা করছি। 3টা দলের মধ্যে কেউ যদি খুব বাজেভাবে পা হরকায় এখানে ব্রাজিলও, তাদের জন্য সমস্যা তৈরি হতে পারে। তারপরে সেমি গ্রুপে ধরেন জার্মানির তো ভালো খেলে, ইকুয়েডর, আইভরি কোস্ট আর কুরাসাও আপনারা জানেন যে খুবই অল্প একটা মানুষ, ওখানে অল্প 1.5 লক্ষ মানুষের একটা ছোট দেশ, হ্যাঁ, কিন্তু তাদের ভালো প্লেয়ার আছে। হ্যাঁ, তারা যেহেতু কোয়ালিফাই করেছে, জ্যামাইকাকে লাস্ট ম্যাচে ড্র করে তাদের সঙ্গে আসছে, তারা ভালো টিম মোটামুটি। তো তাদের সঙ্গে যে ইকুয়েডর এবং আইভরি কোস্ট সবসময় খুবই ভালো টিম আফ্রিকার। আমরা জানি যে তারা সবার সঙ্গে চ্যালেঞ্জ জানাতে পারে। আর ইকুয়েডর হচ্ছে এবার ল্যাটিন আমেরিকার যে বাছাই পর্বে ইকুয়েডর খুবই ভালো করেছে, তারা দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে আর্জেন্টিনার পরেই। তো তাদের সঙ্গে জার্মানির খেলা, এবং খেলাটা হচ্ছে আমেরিকা, যেহেতু ইউরোপের না, আমার মনে হয় যে ওখানে একটা ভালো ফুটবলই আশা করছি আমরা। ডেথ গ্রুপের মধ্যে আছে নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, আর হচ্ছে এদের সঙ্গে এইটা একটা হচ্ছে আপনার ড্রটা খুব কাজে দিয়েছে এখানে। হ্যাঁ, ড্রর কারণে এটা ডেথ গ্রুপ হয়ে গেছে, কারণ এখানে ড্র থেকে আসবে হচ্ছে ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড আর আলবেনিয়ার মধ্যে। যদি আমরা ধরেন এখানে পোল্যান্ড বা ইউক্রেন যদি আসে, হ্যাঁ, ধরলাম পোল্যান্ড আসলো বা ইউক্রেন, হ্যাঁ, তাদের সাথে তিউনিসিয়া হচ্ছে খুবই ভালো টিম, আফ্রিকার মধ্যে, নর্থ আফ্রিকার মধ্যে এরা খুবই ভালো টিম। জাপান হচ্ছে এশিয়ার অন্যতম সেরা টিম, তাদের সঙ্গে নেদারল্যান্ডস। হ্যাঁ, এইটাকে আমরা ডেথ গ্রুপ বলতে পারি। আর একটা ডেথ গ্রুপ আছে হচ্ছে আপনার ফ্রান্সের সঙ্গে সেনেগাল খেলবে, নরওয়ে, আর প্লে অফ জয়ী। তো প্লে অফ যখন আসে, এখানে আপনি জানেন যে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে এমন হচ্ছে যে প্লে অফ মানে হচ্ছে প্লে অফ থেকে যারা আসছে তারা ছোট দল না, হ্যাঁ, বরং এই যে কুরাসাও বা হচ্ছে কেপ ভার্দে যারা আসছে, হ্যাঁ, বা আমাদের জর্ডান যাচ্ছে, উজবেকিস্তান, এরা কিন্তু মানে কোটা যেটা বলি, এই কোটার কারণে তারা এখানে চলে গেছে। আর যারা প্লে অফ খেলছে তারা হচ্ছে ভালো টিম, কোনো কারণে হয়তো রানার হয়ে কোনো একটা ইনসিডেন্টের কারণে তারা ওই প্লে অফের মধ্যে চলে গেছে। তারা যখন আসবে তারা কিন্তু প্রচন্ড শক্তি নিয়ে আসবে। তো এই কারণে হচ্ছে যে ফ্রান্সের সঙ্গে এই প্লে অফে হয়তো বলিভিয়া অথবা ইরাক খেলবে,
এরা খুবই গতিময় ফুটবল খেলে। গতিময় ফুটবল হ্যাঁ, খেলে, আর হ্যাঁ। সেনেগাল তো সব সময়ের জন্যই ভালো, তারা সেনেগাল এর আগে ফ্রান্সকে মোটামুটি একটা হারিয়ে ফেভারিট দিয়েছে। হিসেবেই মানে কাউন্ট হ্যাঁ, করা হয় আর আফ্রিকার। নরওয়ে এবার হচ্ছে ইটালির গ্রুপে ছিল এবং হ্যাঁ। দুবার করে ইটালিকে হারিয়েছে, এবং নরওয়ে তারা অনেক গোল দিয়েছে ইটালিকে। হ্যাঁ, ইটালিকে একবার বলছে 4 গোল দিয়েছে, আরেকবার 3 গোল দিয়েছে। তো এরকম তো ওই নরওয়ের সঙ্গে ফ্রান্স, সেনেগাল, হ্যাঁ, তো এই টিমটা ডেথ গ্রুপ আমরা মনে করছি। আরেকটা হচ্ছে ইংল্যান্ডের গ্রুপটা, ইংল্যান্ডের গ্রুপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা। তো ক্রোয়েশিয়া হচ্ছে তো খুবই শক্তিশালী দল, শক্তিশালী এবং খুবই পপুলার দল, শক্তিশালী দল। আপনারা জানেন যে এর আগেও তারা 18 সালে তারা ফাইনাল ফাইনাল খেলেছে। হ্যাঁ, খেলেছে তারপরে ক্রোয়েশিয়া। ঘানা তো গতিময়, আফ্রিকার সিংহ, সবচেয়ে হ্যাঁ, মোস্ট বলা হয়। ফেভারিটস একটা হ্যাঁ, ইয়ে। আর পানামার খেলার সম্পর্কে আমাদের ওইরকম সবার ধারণা, তারা আগেও বিশ্বকাপ খেলেছে, তারা যেই গ্রুপ পার হয়ে এসছে, ওখানে আইভরি কোস্ট, ওখানে আপনার কোস্টারিকার মতন দলকে তারা হারিয়ে আসছে। সো পানামাও ভালো টিম। তো ঘানা, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, এখানে ইংল্যান্ডের জন্য খুবই কঠিন হয়ে যাবে। এখন আসি এই ডেথ গ্রুপ গেল, এখন সহজ গ্রুপে কারা আসবে। সহজ গ্রুপে এখানে যেটা আমরা দেখছি যে যারা আসলে আয়োজক দেশ, মানে মজার ব্যাপার, তারা আসলে মোটামুটি সহজ গ্রুপে পড়ে গেছে। যেমন মেক্সিকো তারা খেলবে, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, আর হচ্ছে একজন ইউরোপের একটা দলের সঙ্গে যারা প্লে অফ খেলে আসবে। এখানে ডেনমার্ক বা চেকিয়া এরা আসতে পারে, মেসিডোনিয়া, আয়ারল্যান্ড, এদের মধ্যে থেকে। তো দেখা যাচ্ছে যে অপেক্ষাকৃত একটু নতুন দল যারা বা নতুন ভাবে কোয়ালিফাই করেছে তাদের সাথেই খেলছে। দক্ষিণ আফ্রিকা, হ্যাঁ, অনেক স্ট্রাগল করে এখানে আসছে। তারপরে দক্ষিণ কোরিয়া, তো মেক্সিকোর জন্য তারা যেহেতু হোস্ট, তাদের জন্য আসলে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না এখানে। তারপরে আপনার ধরেন যুক্তরাষ্ট্রের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে আর প্লে অফ জয়ী একটা। তো এখানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রের জন্য, যুক্তরাষ্ট্র আসলে তো অত মেক্সিকোর মতো অত ভালো টিম না। তো তাদের ক্ষেত্রে তাদের আসলে যে কেউই এখানে যারা কোয়ালিফাই করে, যে কেউই তাদেরকে চ্যালেঞ্জ জানাতো। হ্যাঁ, তো ওখানে একটা জমজমাট খেলাই হবে। যুক্তরাষ্ট্র যদি খুব বেশি ওই মেক্সিকোর মতো শক্তিশালী হতো, তাহলে হয়তো তার জন্য বেশি সহজ হয়ে যেত। এখানে অস্ট্রেলিয়া কিছুটা আমার কাছে সহজ মনে হলেও প্যারাগুয়ে এবং ওখানে প্লে অফ যারা জিতবে, ওখানে কসোভো, স্লোভাকিয়া, রোমানিয়া, তুরস্ক। তো তুরস্ক যদি আসে, তুরস্ক খুবই ভালো টিম, কিন্তু খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেরকম যদি হয়, প্যারাগুয়ে এবং তুরস্ক যদি ওইভাবে খেলে, তাহলে যুক্তরাষ্ট্র সেকেন্ড রাউন্ডে ওঠা আসলে একটু মুশকিল হয়ে দাঁড়াবে, ডিফিকাল্ট হতে পারে এমনটা। আর হচ্ছে যে কানাডা হচ্ছে তাদের স্বাগতিক। তো কানাডার সাথে সুইজারল্যান্ড, কাতার আর প্লে অফ জয়ী। তো কানাডা আমার মনে কিছুটা কানাডার জন্য একটু ডিফিকাল্ট কানাডার, কারণ হচ্ছে কানাডাও অত শক্তিশালী দল না। সেই তুলনায় কাতার হয়তো একটু ইয়া থাকতে পারে, মিড লেভেলে থাকতে পারে, কিন্তু সুইজারল্যান্ড খুবই ভালো টিম। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে আরেকটা দল আসতেছে, সেটা আমাদের সবারই আমাদের মানে কনসার্ন, যাদেরকে নিয়ে এবার সেই 4 বারের বিশ্বকাপ জয়ী ইটালি, তারা যদি এখানে চলে আসে, সেই ক্ষেত্রে আসলে কানাডার জন্য খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। ইটালি এবং সুইজারল্যান্ডের সঙ্গে কানাডার পেরে ওঠাটা একটু ডিফিকাল্ট হবে। তো এই হচ্ছে অবস্থা। আর আপনার ধরেন আমাদের ফেভারিট টিমগুলোর মধ্যে, বড় টিমগুলোর মধ্যে পর্তুগালের টিমে যদিও কলম্বিয়া আছে, কিন্তু ওখানে উজবেকিস্তান, আর একটা হচ্ছে যে একটা প্লে অফ জয়ী আসবে। এখানে হয়তো কঙ্গো আসতে পারে অথবা জ্যামাইকা। তো কঙ্গো, জ্যামাইকা, উজবেকিস্তান, হ্যাঁ, এটা তাদের জন্য খুব কঠিন কিছু না। পর্তুগালের জন্য কলম্বিয়া তাদেরকে চ্যালেঞ্জ জানাবে নিঃসন্দেহে। তো ওই একটাই চ্যালেঞ্জ করবে তারা। আর আরেকটা হচ্ছে স্পেনের গ্রুপে, স্পেনে এবার আপনি জানেন যে টপ ফেভারিটদের মধ্যে একজন, তারা ফিফা র্যাঙ্কিংয়েও 1 নাম্বার। তো স্পেনের সঙ্গে এবার খেলছে আপনার উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে একেবারে নতুন টিম। খুবই নতুন, হ্যাঁ, আফ্রিকা থেকে আসছে। তাদের যদিও তাদের দেশে, আমাদের দেশের হামজাদের মতন এরকম তাদের দেশের প্রায় 8-9 জন প্লেয়ারই বাইরে থেকে আসা, দেশের বাইরে, তাদের লোকাল না। তো ওদের নিয়ে খেলবে তারা। যদিও ওদের নিয়ে খেললেও কেপ ভার্দে ওরকম নতুন হিসেবে তারা আসছে আর কি। হ্যাঁ, সৌদি আরব তো এশিয়ার মধ্যে ভালো খেলে, কিন্তু ওখানে উরুগুয়ে ছাড়া স্পেনকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো দল নেই। স্পেন যেই লেভেলের খেলা খেলে, এখানে উরুগুয়ে আমার মনে হয় না খুব একটা। উরুগুয়ে আসলে তাদের নিজেরকে দিনে ব্যস্ত থাকবে যে বাকিদের সাথে জিতে রানার আপ হয়ে কিভাবে যাওয়া যায়। কারণ উরুগুয়ের আসলে ওই যে পাস্ট হিস্ট্রি ওইটা তো এখন আর নেই। যদিও এবার তারা কোয়ালিফাইতে ভালো খেলছে ল্যাটিনে ইয়েতে, কিন্তু খেললেও তো
ধরেন স্পেনকে চ্যালেঞ্জ জানানোর মতন সক্ষমতা আদৌ আসলে এখনো তাদের আছে কিনা এটা আসলে পরীক্ষার বিষয়, হ্যাঁ, সামনে বোঝা যাবে, খেলা শুরু হলে বোঝা যাবে আর কি। জি জি। তো আর সবাই যেটা জানতে চায়, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে যেটা যে টপ ফেভারিট ব্রাজিল এবং আর্জেন্টিনা, এটা নিয়েই তো একটা ইয়ে হয়, তো তাদের বিষয়ে আমি তো এটা বললাম, আপনি আর্জেন্টিনা তো আপনার আর্জেন্টিনা গ্রুপে এবার অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান, এটা আমি মনে করি খুবই তাদের জন্য সুবিধা হয়ে গেছে। তাদেরকে কিছুটা চ্যালেঞ্জ জানালে হয়তো অস্ট্রিয়া জানাবে, আর আলজেরিয়া তো আফ্রিকান টিম বা জর্ডান একেবারেই প্রথম খেলছে, একদম প্রথম খেলছে তারা, তো আর্জেন্টিনার জন্য খুব একটা প্রবলেম হবে না। আর ব্রাজিল যেমন খেলছে, যদি স্বাভাবিক খেলাটা খেলে আমার মনে হয় তাদেরও খুব বেশি একটা প্রবলেম হবে না, কোনো সমস্যা হওয়ার কথা না। টপ ফেভারিটদের মধ্যে ইংল্যান্ডের একটু সমস্যা হতে পারে যেহেতু তারা একটা ডেথ গ্রুপে পড়েছে, জার্মানির একটু সমস্যা হতে পারে, স্পেনের আমার মনে হয় না কোনো সমস্যা হবে, আর নেদারল্যান্ডস মোটামুটি আছে, তারাও ডেথ গ্রুপে পড়েছে, তাদের একটু সমস্যা হতে পারে। তবে ব্রাজিল আর বাংলাদেশে যেহেতু ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক বেশি, আমার তাদের জন্য খেলাটা আসলে অপেক্ষাকৃত সোজা হয়েছে, আমার মনে হয় উতরে যাবে তারা ফার্স্ট রাউন্ডটা যেটা হয়েছে এবার। তো সবাই আমার মনে হয় প্রথম রাউন্ডের যে সবাই বিদায়ের ঘন্টা বেজে যায় অনেক সময় কঠিন গ্রুপে পড়লে আমাদের ফেভারিট টিমদের, তখন আসলে খেলার জৌলসটাই আর থাকে না, মানে আনন্দটা থাকে না, নষ্ট হয়ে যায় সাপোর্টার, ওই দলের সাপোর্টারদের মধ্যে। তো আমার মনে হয় তাদের এইবার অন্তত থাকবে আর কি, থাকবে প্রথম রাউন্ড শেষে। জি না, অনেক ধন্যবাদ হীরা ভাই, মানে অনেক কিছু ব্যাখ্যাটা জেনে মানে মনে হচ্ছে খেলা দেখাটা সহজ হয়ে যাবে আমাদের জন্য। অনেক ধন্যবাদ। আর আমাদের সাথে যারা ছিলেন দর্শক, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার আগামী দিনে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।